নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছে আমাদের অনুষ্ঠান পলিটিক্স। আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে সকালবেলায় 8টার সময় আমরা পলিটিক্স বলে একটা অনুষ্ঠান দিচ্ছি, যেখানে অবশ্যই রাজনীতির কথা থাকছে, আর সন্ধেবেলায় আমাদের এডিটোরিয়াল প্রোগ্রাম মতামত। তো দুবার, একবার সকালবেলায় 8টা, একবার সন্ধেবেলায় 6:30, 7টা, 7:30টার মধ্যে দেওয়া হচ্ছে। আর আমাদের বেড়ানোর অনুষ্ঠানের আলাদা একটা চ্যানেল হয়েছে, যে চ্যানেলের লিংক আমরা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা কেবল বেড়ানোর অনুষ্ঠান দেখতে চান তারা ওখানে গিয়ে দেখে নিতে পারবেন। তো শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স। আজকের শীর্ষক 2026-এর নির্বাচন, দলবদলের আগাম কিছু খবর। ধমনী, শিরা, পাচনতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্রে কি বইছে সেটা কথা নয়। পেশাদার সমাজসেবকেরা, তুড়ি রাজনীতিবিদেরা দল বদলান তাদের ভবিষ্যতের কথা ভেবে। 2019-এর ছবিখানা ভাবুন। জগৎ প্রকাশ নাড্ডা শোভন চট্টোপাধ্যায়কে পদ্মফুল উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। পাশে কে? মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার। তিনজনেই আবার তৃণমূলে ফিরেছেন, নানানভাবে ফিরেছেন। ধমনী, শিরা নয়, অস্তিত্ব টিকিয়ে রাখতে। আবার ধরুন 2000 থেকে 2010-11 লক্ষণ শেঠ, আব্দুর রেজ্জাক মোল্লা ভেবেছিলেন এনারা তৃণমূলে আসবেন, কংগ্রেসে যাবেন, বিজেপিতে যাবেন। সর্বভারতীয় রাজনীতিতে এই দলবদলকে বিজেপি এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তাদের আবার দুটো পিয়ন আছে যারা গিয়ে দলবদলের খবরটা গিয়ে দিয়ে আসে। দল বদলাবেন না, জেলে ঢুকবেন, ইডি আর সিবিআই। তাদের অসম থেকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিহার, মহারাষ্ট্র থেকে বাংলা, দলবদলুরাই আজ প্রথম সারিতে। কেন ভাই? বিজেপির আদর্শ আর নীতির জন্য? হরিনাম খাবলা খাবলা। বিজেপি ক্ষমতায় আছে, তার হাতে ইডি সিবিআই আছে, সে দলে গেলে ইডি সিবিআই চোবে না, নেতা মন্ত্রী হতে পারবো। এই শোভনবাবু বিজেপিতে জয়েন করার পরে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা পেয়েছিলেন এই বিজেপির কাছ থেকে। আজ বিজেপির জায়গাতে কংগ্রেস ক্ষমতায় আসুক, দেখবেন উল্টো গঙ্গা বইছে। বিজেপিরই এই সাতশিয়ানারা তখন আবার সেই কংগ্রেস মুখ হবেন। এর সঙ্গে নীতি, আদর্শ, ধমনী, শিরা, রেচনতন্ত্র, জননতন্ত্র কোনো সম্পর্ক নেই। দুদল মানুষ দল বদলাবেন না। তারা কারা? যারা জীবন পরিচর্যাতেই দলকে আত্মস্থ করেছেন। দল কি, দল কেন, দলের নীতি কি, আদর্শ কি, কোনোটাই জানা নেই, ঠিক করে জানা নেই। কিন্তু জানেন, জ্যোতি বসুর দল করি, ইন্দিরা গান্ধীর দল করি, মমতার দল করি, বিজু পটনায়কের দল করি। এনাফ, এনাফ, দ্যাট ইজ এনাফ। এনারা আসলে তলার সারির পোস্টার লাগানো কর্মী না। এনারা দল বদলান না কখনো, এক জায়গায় থেকে যান বছরের পর বছর, বছরের পর বছর। আমি দেখেছি এনাদের কিচ্ছু পাওয়ার নেই, কিচ্ছু করার নেই, দল বদলান না। অন্য এক ছোট্ট অংশ আদর্শের জন্য, সে ভুল হোক বা ঠিক হোক, আপনার পছন্দ হোক না হোক, আইনি হোক বেআইনি হোক, সেই আদর্শ, সেই দলের সঙ্গে তারা থাকবেন। মাওবাদীদের বড় অংশ, কমিউনিস্ট পার্টির বড় অংশ এবং আরএসএস হিন্দুত্ববাদীদের একটা বড় অংশ। হ্যাঁ, এনারা দল বদলাবেন না, রাজনীতি করবেন না, বসে যাবেন, কিন্তু দল বদলাবেন না। তাকিয়ে দেখুন লালকৃষ্ণ আদবানি, তাকিয়ে দেখুন মুরলী মনোহর যোশী, অপমানিত, দলের মধ্যে কোণঠাসা, না, দল ছাড়ছেন না। দিলীপ ঘোষ, দল বদলাবেন না। স্বপ্নেও ভাবতে পারেন বিমান বসু অন্য দলে যাবেন, ভাবা যায় না। তার কারণ এক আদর্শগত লক্ষ্য নিয়ে এনারা দল করতে এসেছেন, কিন্তু সমাজসেবা, দেশ সেবা, এগুলো এক বিশাল ছড়িয়ে থাকা বিষয়। কত কিছুই তো এই সেবার মধ্যে ঢুকে পড়ে বা পড়তে পারে। আর সেসব সেবার জন্য একটাই দল আছে তাও নয়, অজস্র দল, যাদের এক এবং একমাত্র লক্ষ্য দলকে ক্ষমতায় রাখা, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতেই হবে। এটাই এক এবং একমাত্র লক্ষ্য, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। কেন? কারণ এক নিরবিচ্ছিন্ন ক্ষমতা ভোগ করা। কিন্তু চিরদিন তো ক্ষমতায় থাকা যায় না, মানে একটা দল চিরদিন তো ক্ষমতায় থাকবে না, সম্ভব নয়। কাজেই ক্ষমতার ভরকেন্দ্রের সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া, যখন যে দল ক্ষমতায় তখন সেই দলে থেকেই মানুষের, দেশের সেবা করা, থুড়ি নিজের ক্ষমতাকে ধরে রাখা। দেখুন না, কত বড় উদাহরণ নীতিশ কুমার, দেশের সব থেকে বড় দুই যুযুধান গোষ্ঠীর দুধারেই তিনি ব্যাটসম্যান, তিনিই ক্যাপ্টেন। ধর্মনিরপেক্ষ মহাগঠবন্ধনের তিনিই মুখ্যমন্ত্রী, আবার হিন্দুত্ববাদীদের তিনিই মুখ্যমন্ত্রী, এবং সেটা একবার নয়, বারবার। তিনি হচ্ছেন, দলগুলো কি করছে? দলগুলোও তাকে নিচ্ছে। কেন নেবে? আবার নেবে, আবার নেবে, আবার হতে পারে এবারেই বিহারের ভোটে তিনি যদি গোটা 18-20টা আসন পান, কম, তাহলে তিনি সেই মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো দিকেই যেতে পারেন।
দুটো জোটই তাকে নিয়েও নেবে, মাথায় বসাবে, কারণ কারণ ওই নিরবিচ্ছিন্ন ক্ষমতা ভোগ করাটা এনাদের লক্ষ্য। হ্যাঁ, এসব ভূমিকা ছেড়ে আসে যাক মোদ্দা কথায়। 2019 2021 আমরা দেখেছিলাম দল বদলের চেহারা। কেবা আগে প্রাণ করিবেক দান বলে বিজেপি মুখ তৃণমূলের বেশ কিছু নেতা, এবং একবারও ভাববেন না যে যারা গিয়েছিলেন তাদের বাইরে কেউ ছিল না, আলবাত ছিল। 2021 তারা তৃণমূল দলের মধ্যেই ছিল। তারা জানিয়েছিল যদি বিজেপি কোনোভাবে 120-র ধারে কাছে যায় তাহলে তারা তাদের ধমনী শিরা ফেলে রেখেই দল ভেঙে বিজেপিকে সমর্থন করবে। এ নিয়ে নিউ টাউনের হোটেলে, ভুবনেশ্বরের, কলকাতার এক ব্যবসায়ীর, মধ্যপ্রদেশের ফার্ম হাউসে বিস্তৃত আলোচনা হয়েছিল, চুক্তি হয়েছিল, মানে এক ধরনের ডিল হয়েছিল। তারা সব জানিয়ে দিয়েছিলেন আপাতত তারা বের হতে পারছেন না, কিন্তু বিজেপি 118 120 পেলে তারা সব শক্তি দিয়ে দল ভাঙবেন, এবং সেই দল ভাঙার ইস্যু হাতে গরম রাখা হয়েছিল। সব ধরনের নেতা তার মধ্যে ছিল, সব ধরনের রাজনীতিবিদ তৃণমূলে তার মধ্যে ছিল, অনেকে ছিলেন। হ্যাঁ, ভাইপো, হ্যাঁ, অভিষেকের দলে এসেই সিনিয়রদের ওপরে চাপিয়ে দেওয়া এই ইস্যুতেই দল ভাঙার বৈঠকে হাজির ছিলেন দুজন মন্ত্রীও। কিন্তু নির্বাচনের পরে ফলাফল দেখেই সেদিকে আর এগোনো প্রশ্নই ছিল না। কিন্তু সেই যোগাযোগ, সেই কথাবার্তা দিনের আলোর মধ্যে রাতের তারার মতো সব লুকিয়ে আছে, সবটাই আছে, সবাই আছে। কিন্তু সমস্যা হলো 2024-এর নির্বাচনে সেই কথাগুলো নিয়ে আর নাড়াচাড়া হয়নি, কারণ ভোটটা তো ছিল পার্লামেন্টের, সেখানে বাংলার কজন আর কি করবেন। আর মাথায় ছিল মোদিজি তো বিরাট মেজরিটি নিয়েই আসছেন। হ্যাঁ, বাংলাতে কত, 18 জায়গায় 20 বা 14 কমে, কিন্তু তা কমে 12 হয়ে গেছে। যারা 2019 বা 2021-এ দল ছেড়েছিলেন তাদের মধ্যে সিংহভাগ ওই বিন পেন্দিকা লোটা, মানে একটা লোটা বা ঘোড়া যার তলাটাই নেই, মানে নিজেদের সামান্য পকেট নেই, নিজেদের সামান্য দাঁড়ানোর জায়গা নেই। উত্তরপাড়ার প্রবীর ঘোষাল বর্তমানে সাংবাদিকতা করতেন, গাড়ি থেকে বেরিয়েছেন, সাংবাদিকতা করেছেন, বাড়ি ফিরেছেন। উত্তরপাড়ায় ওনার কি আছে? কিছুই নেই। বা হাওড়ার রাজীব ব্যানার্জি, উপগ্রহেরও উপগ্রহ, কাজেই সেসব লোকজন সবাই আবার দলে ফিরেছেন। যা বাকি ছিল সেটা শোভন চ্যাটার্জিকে দিয়ে বৃত্ত শেষ হলো। যারা পড়ে রয়েছেন বা এর পরেও যারা গেছেন তাদের মধ্যে আপাতত কেউ ফেরার নেই। আর সবচেয়ে বড় কথা হলো তৃণমূল থেকে খুব বড় এবারে কেউ আর শিবির বদলানোর কথা ভাবছেন না। নদিয়া আর কোচবিহারের 1-1 জেলার নেতাদের মধ্যে ক্ষোভ আছে, তারা কথাবার্তা চালাচ্ছেন, কিন্তু সে খবরের কাগজের বড় যে 7-এর পাতাতে ছাপা হবে। মানে তৃণমূলের কোনো বিরাট উইকেট কিন্তু এবারে পড়ার কোনো চান্স নেই, ভোটের আগে চান্স নেই। কিন্তু বিজেপির কি আছে? হ্যাঁ, আছে। এমনিতেই খুব হিসেবি চাল মেপে মেপে জেলাগুলোতে বিজেপির কিছু সাংগঠনিক শক্তি ধরে রাখা খুঁটিকে ইতিমধ্যেই নাড়িয়ে দিয়েছে তৃণমূল, এবং তৃণমূলের লক্ষ্য কিন্তু উত্তরবঙ্গ, কোচবিহার, জলপাইগুড়ি এবং কলকাতা। এবং খেয়াল করে দেখুন, কেবল জন বার্লা বা সুমন কাঞ্জিলালের মতো নেতারা নয়, তৃণমূল ইতিমধ্যে প্রায় 17 জন বিভিন্ন পঞ্চায়েত এবং বিভিন্ন স্তরের নির্বাচিত বিজেপি প্রতিনিধিদের দলে এনেছেন। এবং সেগুলো যে বিরাট ঢাক বাজিয়ে করা হয়েছে তাও নয়, এগুলোর পেছনে অবশ্যই রাজনৈতিক চাপ আছে, বড় পদের টোপ আছে। কিন্তু এই পঞ্চায়েত স্তরের কর্মী নেতারাই নির্বাচনে বড় পরিবর্তন আনতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার আর জলপাইগুড়িতে খুব নিঃশব্দে নিজেদের ক্ষমতা বাড়িয়েছে তৃণমূল। এমনিতে আলিপুরদুয়ারে 5টা আসনে 5টাই বিজেপির হাতে, বাকিগুলোতেও বেশিরভাগ আসন বিজেপির হাতে আছে। উত্তরবঙ্গে 8টা জেলার 54টা আসনে 33টা বিজেপির দখলে ছিল, তৃণমূলের দখলে ছিল 21টা। এখন দলটল বদল হয়েছে হিসেবে একটু আদ্রেদারোদা রয়েছে, কিন্তু এই একটা জায়গাতেই আপাতত আইপ্যাকই বলুন আর তৃণমূল বলুন পাখির চোখের নজরে আছে। এখান থেকেই গোটা 10-12 আসন তৃণমূল পেতে পারে বলে, আরো বাড়তি পেতে পারে বলে তৃণমূল দলের ধারণা। এবং সেই আসনগুলোকে চিহ্নিত করে সেগুলোতে কোন কোন নেতা কর্মীদের দলে আনা যায় সেগুলো এখন ছক কাটা হচ্ছে। মানে 2026-এ বড় ইন্দ্রপতন এদিকে ওদিকে বিরাট কিছু হবে না। কলকাতার এক বিজেপি যুবনেতা বিজেপির দম বন্ধ হয়ে আসছেন বলে ঘোষণা করতে পারেন। তার দাবি উত্তর কলকাতাতে একটা আসন, না হলে কর্পোরেশনে অ্যাটলিস্ট বড় চেয়ারম্যান গোছের কিছু একটা, হ্যাঁ সেটা একটা চমক হতে পারে। নদিয়াতে একজন বিধায়ক তৃণমূল থেকে বিজেপির পথে যেতে পারেন। 2-3 জন দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়কের সঙ্গে আইপ্যাকের কথা হচ্ছে বলে শুনেছি, কিন্তু সেগুলো খুব বড় কিছু নয়। মোদ্দা কথা হলো ওই উত্তর কলকাতার একজন বিজেপি যুবনেতাকে বাদ দিলে চমকের তালিকাতে একজন সংখ্যালঘু নেতা থাকলেও থাকতে পারেন। দলবদলে এর চেয়ে বড় কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে হ্যাঁ, এইসব দলবদলের পেছনে আদর্শ, নীতি ইত্যাদি খুঁজতে যাবেন না প্লিজ।
ওই শোভন চট্টোপাধ্যায় জয়েন করে ধমনী শিরা ইত্যাদি বলেছেন, সেগুলোকে গুরুত্ব দেবেন না, গুরুত্ব দেওয়ার কথাও না। এগুলো সবই ওই রাজনীতির আদত চেহারা, ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ। মধ্যবিত্ত মানুষজন আপনি আপনার জীবনযাপনের জন্য লড়ে যান, সরকার কিছু রাস্তাঘাট আর মাঝে মধ্যে কিছু উৎসবের আয়োজন করবেন। গরিব মানুষেরা লড়ে যান দিন আনি দিন খাইয়ের দারুণ লড়াইয়ে, তাদের কিছু সাহায্য, ডোল, রেশন, ক্যাশ টাকা সরকার দেবেন। বিত্তবানরা ঠিক করে নিন সরকারের কাছ থেকে কি চাইবেন, বিনিময় মূল্য দিলে সরকার সব কিছু দেবে। আর এই বৃত্তের বাইরে দলবদল, স্লোগান, মিছিল, মিটিং সব কিছু যেমন চলছে চলবে। কেবল বিজেপির সরকার হলে এর সঙ্গে যোগ হবে এক আতঙ্ক, সংখ্যালঘুদের আতঙ্ক, নিজের মতো করে বাঁচতে চাওয়া মানুষদের আতঙ্ক। কারণ বিজেপি আপনার খাবার থেকে পোশাক সব কিছু ঠিকাদারি নিয়ে নিয়েছে। বিজেপি সেগুলোই কন্ট্রোল করতে চায়, সেখানেই সবচেয়ে বড় সমস্যা। বিজেপিকে আটকাতে পারলে মধ্যবিত্ত জীবনযাত্রার রাজনীতি এক প্রবল উত্তেজনা, এক সার্কাস, যেখানে ধমনী, শিরা, বিবেক, দমবন্ধ, মানুষের অধিকার ইত্যাদি কথার মধ্যে এক অনর্গল সার্কাস। উপভোগ করুন, উপভোগ করুন, ভাবুন, ভাবতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।